আপনারা যখন বক্তৃতা শেষ করেন বা বাংলাদেশের জন্য জয়ধ্বনি দেন তখন আপনারা কি বলেন? আমরা ইনকিলাব জিন্দাবাদ বলি। ইনকিলাব তো বিদ্রোহের জিন্দাবাদ, কিন্তু বাংলাদেশের জিন্দাবাদ কি? না ভাই, মানে আমাদের কাছে যেটা মনে হয়, মানে আমরা তো ওইটাই বলি যে বিপ্লবটা এটা একটা ইউনিভার্সাল স্লোগান। ধরেন বিদ্রোহ বিপ্লব জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক। এটা তো ধরেন আপনি ইন্ডিয়াতে গিয়ে দিল এটা ইনকিলাব জিন্দাবাদ বললে ইন্ডিয়ার ইনকিলাবির যারা তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের স্লোগান। কিন্তু আমাদের স্লোগান কোনটা? মানে এই দেশের জন্য আপনারা কোন স্লোগানটা ব্যবহার করেন? আমরা দেখেন যে বিপ্লবটা থেকে আমাদের উঠে আসা, আমাদের, আপনিও এটাতে স্বীকার করবেন, আমাদের এই বিপ্লবটা কোনো পূর্ণ বিপ্লব হয়নি আসলে। আমি প্রশ্নটাকে আরেকটু সহজ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ জিন্দাবাদ বলেন তখন আমি বলছি বাংলাদেশ, আমি শেষ করলেই চলে আসবে। যখন জয় বাংলা বলছেন এর মানে হচ্ছে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, জয় জিন্দাবাদ এগুলো হচ্ছে বাংলাদেশের জয়ধ্বনি। ইনকিলাব কি বাংলাদেশের জয়ধ্বনি নাকি বিদ্রোহ বিপ্লবের জয়ধ্বনি? যে কোনো দেশের বিপ্লবীরাই তো এটা দিতে পারে। আমি আবার আপনার প্রশ্নটা শুরুতেই বুঝেছি, আমি উত্তরটা শেষ করলেই চলে আসবে। সেটা হচ্ছে মানে বাংলা বা বাংলাদেশ থাকলেই সেখানে আসলে বাংলাদেশকে ধারণ করা হয় কথায় বা কাজে, এটা আমরা মনে করি না। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এই বিপ্লব বা অভ্যুত্থানটা থেকে আমরা উঠে এসেছি, ওইটা এখনো পূর্ণ হয় না। ওইখানে যে মানুষের, এই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল, সেটা আমাদের সীমাবদ্ধতা থেকে হোক, আমাদের সবার পিছু টান থেকে হোক না কেন, কোনো না কোনো কারণে, একটা অনেক বড় অনেকগুলো কারণের যার জন্য আমরা আমাদের এই বিপ্লবটা এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের মনে হয়েছে বা আমরা এখনো মনে করি যে আমরা যদি এটাই সম্পূর্ণ করতে পারি, 24-এ আপনি যে উদ্দেশ্যে, ভাই যে উদ্দেশ্যে শহীদ মিনার গিয়েছিলেন বাংলাদেশটার যে পরিবর্তন দেখার জন্য, ওইটা যদি আমরা ওই পরিবর্তনটা পূরণ করতে পারি বা পরিবর্তনটা নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা অটো পূরণ হয়ে যাবে। তো এটার জন্য বাংলাদেশের নাম ঝোপে ঝোপে ওইটা পূরণ করতে হবে, এটা আমাদের জায়গা থেকে নট নেসেসারি। আমরা বরং মনে করি আমাদের ওই উদ্দেশ্যটা যদি সফল হয় তাহলে বরং মানুষের আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। আর এটা এমন না যে আমরা 24-এর অভ্যুত্থানের পর নতুন করে নিয়ে এসেছি এই শব্দটা। এটা কিন্তু আমাদের ওই শব্দ বা ওই স্লোগান যেটা দিয়ে 1 জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হতো, আবার আন্দোলন শেষও হতো। সো আমরা ওইটা আমাদের জায়গাতে কন্টিনিউ করছি। এখন মানুষ যদি তাদের জায়গাটা অ্যাকসেপ্ট না করে, তখন আমরা দলীয়গতভাবে হয়তো চিন্তা করব যে মানুষের তাহলে অ্যাকসেপ্ট মানে কোনটা করছে ওই জায়গায়। কিন্তু আমরা দেখছি মানুষ দিনে দিনে এটাকে গ্রহণ করছে। এই স্লোগান যখন আমরা এখন মাঠ পর্যায়ে একটা নির্বাচন করে আসলাম, আমরা যখন একটা গ্রামে পথে প্রান্তরে গিয়ে এই স্লোগান দেই, প্রত্যেকটা মানুষ, তার বয়স 10 বছর হোক 60 বছর হোক, তারা এই স্লোগানে গলা মিলায়। কারণ ওই 36 দিনে এই একটা স্লোগান দিয়ে গলা মিলিয়েই তারা একটা অভ্যুত্থানের শেষ পর্যন্ত দেখেছে। আপনাদের বিপ্লব এখনো সফল হয় নাই, সফল হলো। সফল হওয়ার পরে যখন বাংলাদেশ নতুনভাবে আপনারা রাষ্ট্র এবং বাংলাদেশকে বিনির্মাণ করবেন, যেটা আপনারা বলেছেন যে নতুন রিপাবলিক, নতুন বাংলাদেশ, তাহলে সেই বাংলাদেশের জয়ধ্বনিও কি ইনকিলাব জিন্দাবাদই থাকবে? না না, খুব স্বাভাবিকভাবেই যদি আমাদের সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি, তাহলে সময়ের সাথে সাথে বাংলাদেশ তো এখনো আছে, এই বাংলাদেশের কোনো জয়ধ্বনি নাই। না, অবশ্যই এটার মধ্যেই তো জয়ধ্বনি। তাহলে আমাদের এই জুলাই যেটা ছিল ভাই, এই জুলাই তাহলে বাংলাদেশ কেন্দ্রিক কোনো জয়ধ্বনি ছিল না। ধরেন পাকিস্তানে গিয়েও যদি আমরা বলি, আফগানিস্তানে গিয়েও যদি বলি, শ্রীলঙ্কাতে গিয়েও যদি বলি, ভুটানেও যদি বলি, ইনকিলাব জিন্দাবাদ মানে ইনকিলাব জিন্দাবাদ। ইট ইজ লাইক সূর্য পশ্চিম দিকে উঠে। এটা তো ওইরকম একটা কথা যে আপনি বিদ্রোহের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, বিপ্লবের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, পরিবর্তনের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় জয়ধ্বনি আছে না? না, তাহলে দেখেন মানে আমরা আমাদের জায়গা থেকে যেমন যখন কেউ বলে লং লিভ কিউবা, লং লিভ আমেরিকা, ওরা ভুল করছে। ওদেরকে বলা উচিত ছিল যে লং লিভ কমিউনিজম, মানে কিউবা থেকে বলা উচিত ছিল লং লিভ কমিউনিজম। আমরা আমাদের জায়গা থেকে বরং এটা তো আমি আরো বড় এই জায়গাটাতে দেখি যে আমার লং লিভ রেভলিউশন। ভাই আমার এই স্লোগানটা বরং আমি আরো এই জায়গা থেকে দেখি যে আমার এই স্লোগানটা, যেমন আমি যখন এখানে বাংলাদেশে বলি বাংলাদেশ কানেক্ট করতে পারে, আমার এই স্লোগান পুরো বিশ্বকে আরেকটা মুক্তিরও বার্তা দিচ্ছে। পুরো আপনার ভাষ্য অনুযায়ী তাহলে পুরো বিশ্ব কানেক্ট করতে পারে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদ আমার অভ্যুত্থানে যার যার ভাষায় কানেক্ট করে, আমি আমার কিউবানরা তো আর এটা বলবে না, কিউবানরা তার ভাষায় বলবে, স্প্যানিশে বলবে। আমরা যখন আমাদের জায়গায় জুলাইয়ের সময় এই স্লোগানটা দিয়েছি, তখন তো তাহলে মানুষের জায়গা থেকে প্রশ্ন আসা দরকার ছিল যে যেই স্লোগানটা আপনারা দিতেছেন, এই স্লোগানে তো কোথাও বাংলাদেশ ধারণ করে না, আমাদের আশা আকাঙ্ক্ষা ধারণ করে না, তাহলে স্লোগান পরিবর্তন করেন। এটা কারো থেকে আসে নাই, বরং এই শব্দের এই জায়গা থেকে আরো বেশি মুখ্য ছিল যে দাবিটা কাদেরকে নিয়ে করছে, দাবিটা কিভাবে করছে, সেটাতে তারা আপোষহীন কিনা, তাদের চিন্তা চেতনায়, মননে, মগজে, কথায়, কাজের সাথে মিল আছে কিনা। আমরা আমাদের জায়গা থেকে তখনও এটা ধারণ করেছি, আমরা এখন এটা ধারণ করি। আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং আগামীতে কোনোদিন যদি এই
এই মুক্তিটা আমরা পাই, তখন সময়ের চাহিদায়, মানুষের চাহিদায়, বাংলাদেশের চাহিদায় যদি মনে হয় যেটার পরিবর্তন করা দরকার আমরা পরিবর্তন করবো, কোনো সমস্যা নেই তো। এখন আমি একটু চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে বললাম যে লং লিভ রেভলিউশন বিভিন্ন ভাষায় বলেন। চ্যাট জিপিটি বলছে ইনকিলাব জিন্দাবাদ হিন্দি অ্যান্ড উর্দু, ভিভা লা রেভলিউশন সেটা হচ্ছে স্প্যানিশ, ভিভা লা রেভলিউশন এটা হচ্ছে ফ্রেঞ্চ, ল্যাটিনে হচ্ছে রেনোভে ভিভিয়ান্তে, আর রাশিয়ানে আমি পড়তে পারছি না। তো আপনি আমাকে বলেন তাহলে তো এইটা তো চ্যাট জিপিটিও বলে এটা হিন্দি আর উর্দু, এটাকে তো আমাদের সাথে যুক্ত করে না ভাই। তাহলে মানে ধরেন আমরা আমাদের জায়গা থেকে তাহলে তো আমরা যেহেতু জেনজি কিছু হলেই চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস আমরা এখন আমাদের জায়গা থেকে যত বেশি মানে যে ভাষাগুলো ব্যবহার করি, আপনি জেনজি বলতে যাদেরকে বুঝাইতেছেন, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতেছি তাদের প্রত্যেক দিনের ব্যবহারের 50%-এর বেশি শব্দ বাংলা না। তাদের ওই শব্দগুলো কোনো না কোনো, হয়তো ইংরেজি হতে পারে, হয়তো ফার্সি হতে পারে, হয়তো উর্দু হতে পারে, হয়তো হিন্দি হতে পারে, আপনি দেখবেন এগুলো। তার মানে তারা কি তাদের জায়গা থেকে বাংলাদেশ বা আমার এই যে মাতৃভূমি এটার বাইরে যদি ইংরেজি শব্দ ব্যবহার করে, ওইগুলাকে কেন্দ্র করে ওই দেশের স্বার্থ, ওই দেশের উদ্দেশ্য এগুলোর দ্বারা বেশি প্রভাবিত, কিংবা এগুলোকে তারা বেশি ধারণ করে? আপনার কি মনে হয় না যে এরকম একটা দেশ যদি তৈরি হয় যেখানে অর্ধেক লোক অন্য ভাষায় চিন্তা করে, তাহলে শেষ পর্যন্ত আতিফ আসলাম এসে গান গাইলে ওরা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে না, অন্য ভাষায় চিন্তা করে না। কিন্তু সাবিনা ইয়াসমিনের গান শুনলে তারা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে না, কারণ ওই ভাষাটা তারা বোঝে না। না, এরকম না ব্যাপারটা ভাই, আপনি এটা ভুলভাবে ব্যাখ্যা করতেছেন। আমি বলি এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে মানে সহজবোধ্যতার একটা বিষয়। আতিফ আসলাম হিন্দিতে গান গায় কিন্তু পাকিস্তানের লোক। আপনি বলেন লাস্ট এক বছরে আপনি দ্বিচক্র যান কতবার বলেছেন? না, দ্বিচক্র যান বলি না, কারণ ওইটা হচ্ছে ব্যাকরণের যে ভাষা শব্দগুলি বিদেশি ভাষা আমরা নিয়মিত ব্যবহার করি সেটা আমরা বলি না, কিন্তু আমরা বিমানবন্দর অনেক বলি, ওটাকে এয়ারপোর্ট কম বলি। আমরা কিন্তু বাসকে বাস বলি, কিন্তু রিকশাকে রিকশা বলি। রিকশা হচ্ছে একটা চাইনিজ এবং জাপানিজ শব্দ। সেম ভাবে ধর আমরা যেটাতে বসে আছি আমরা কমফোর্টেবলি খুবই ইজিলি এটাকে চেয়ার বলি, কিন্তু আমরা কেদার আমাদের জায়গা থেকে কিন্তু এইখানে তো তর্কটা না, তর্কটা অন্য জায়গাতে। এই বিষয়গুলি আমরা আত্মীকৃত করে নিয়েছি, যেমন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি দুইটাই আমরা। তাহলে আপনার এখানে যদি ইনসাফ বা ইনকিলাব জিন্দাবাদ আত্মীকৃত হয়ে যায়, মানুষ যদি গ্রহণ করে, আপনি এটাতে বাধা দিবেন কেন? যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়ার দিবসে গিয়েও বাংলা ভাষা ব্যবহার করছি না ভাই, মানে এটাই হচ্ছে সমস্যা আমাদের চিন্তাগত জায়গায়। একদিন 21শে ফেব্রুয়ারিতে ব্যবহার করে বাংলা ভাষার যে মর্যাদা, এই মর্যাদা তো রক্ষা করার কোনো সুযোগ নাই। 364 দিনও ব্যবহার করছেন না, কারণ আপনি বলছেন জেনজি অর্ধেক বাংলা ব্যবহার করে না। তাহলে আপনি কি মনে করেন না এটা কারো ব্যর্থতা? না, এটা অবশ্যই। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন, তাহলে বাংলাদেশে আমি তাহলে আহ্বান করব এখান থেকে যে বিএনপি তাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করুক, যে তারা অন্তত এই বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সবাইকে বাংলা মাস দেখে ওই অনুযায়ী তারা বেতন ভাতা দিবে। তারা তাদের জায়গা থেকে এই সিদ্ধান্তগুলি নিক যে প্রত্যেকটা জায়গায়, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গায় বাংলা ভাষার ব্যবহার এটাকে তারা নিশ্চিত করবে এবং এটাকে বাধ্যতামূলক করবে। এটা না করে যখন প্রত্যেকটা জায়গায় আমি এমন মেকানিজম তৈরি করি যে মেকানিজম আমার একটা গ্লোবালাইজেশনের মেকানিজম দেয়, যে মেকানিজম আমার এই ভাষাগুলোকে আরো সহজবোধ্য হিসেবে আমার সামনে প্রেজেন্ট করে ওইগুলো আত্মীকৃত করতে আমাকে সহযোগিতা করে, তখন আমি যদি আমার জায়গা থেকে একদম এরকম বলি, ভাই এইরকম কিছু নতুন শব্দ পাবেন যেগুলো আমরা আমাদের জায়গা থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। বিতর্কটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমাদের 22 মিনিট হয়ে গিয়েছে। লাস্ট লাইনটা শুধু বলে দেই, শেষ করি। হ্যাঁ, এরকমও দেখা যাবে সময়ের সাথে সাথে এমন অনেক বাংলা শব্দ আমরা চাপিয়ে দিচ্ছি কিন্তু গ্রহণ করা হচ্ছে না, আবার এমন শব্দ নিজেই গ্রহণ করে নিবে। এমন অনেক ইংরেজি শব্দ চাপিয়ে দিচ্ছি, গ্রহণ করবে না, বাট এমন অনেক শব্দ বাংলা ভাষার বাইরে গিয়ে হয়তো ইংরেজি শব্দটাকে গ্রহণ করবে শুধুমাত্র সহজবোধ্যতার কারণ। যাই হোক, আমি জানি না এই তর্কটা যে জায়গায় এসেছে সেই জায়গাতে আমরা পুরোপুরি উত্তর পেয়েছি কিনা, কিন্তু তর্কটা জমেছে। ধরেন আমি যদি এখন বিরতিতে যাই এবং আপনাদেরকে বলি যে এখন আমাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট কি জরুরত হয়, এক ব্রেক কি, এবং এই ব্রেকের পরে ওয়াপস আসবো। ওয়াপস এসেছি, আবার শুরু হচ্ছে চলমান। এটার হয়তো একটা অন্য ভাষার শব্দ আছে, থাকতেও পারে, আমি এখনো ভালো করে শিখে উঠতে পারি নাই। মাহবুব আজিজ, আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন? জি, আমি ওই প্রসঙ্গে একটু সংক্ষেপে একটু বলতে চাই যে এই যে ভাষিক যে পরিস্থিতি নিয়ে আমরা আলাপ করলাম, এটা আসলে একটা ভাষিক বিশৃঙ্খলা এবং এটা নতুন নয়। এইটা এই 24-এর পরে এই 18 মাসে যে এই ঘটনাটি ঘটেছে তা নয়। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 1963 সালে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হবার একটা চেষ্টা করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল বাংলা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী ভাষা এবং সেইটাকে সহি করতে হবে, পবিত্র করতে হবে, এবং সেই কারণে উর্দু শব্দ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেক ধরনের শব্দ, এবং
এবং তখন শামসুর রহমান একটা কবিতা লিখেছিলেন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, সেখানে 3টি লাইন আছে, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, এখন তোমাকে ঘিরে শ্যাকরার ঠুকঠাক খিস্তি খেউরের পৌষ মাস, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই খিস্তি খেউর কি আমরা এখন শুনিনি? গত 18 মাস আমরা শুনিনি। এই খিস্তি খেউরগুলো এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না। যে শব্দগুলো মঞ্চে বলা হয়েছে, তারা বলা হয়েছে এটা হলো স্বৈরাচারের বিরুদ্ধে এই সব উচ্চারণ। স্বৈরাচারকে কি আমরা আহ্লাদ করে কথা বলবো? তাহলে এই যে শব্দগুলো, স্বৈরাচারকে যখন এই গালিগুলো দেওয়া হলো, সেটা কিন্তু জুলাই আগস্ট দিতে হয়নি, তখন কণ্ঠে গান ছিল। তখন কে নারী কে পুরুষ সেই প্রশ্ন ওঠেনি। এই নারী পুরুষের বিভাজনটা শুরু হলো কিন্তু তারপরে এসে এই এনসিপি থেকে নারীরা দলে দলে পদত্যাগ করলেন, তারা চলে গেল জামায়াতের সাথে। এবং এই যে রাজনৈতিক একটা যোগসাজশের সাথে ভাষার সম্পর্ক আছে। এবং আমরা বুঝতে পারি না যে এত প্রাণবন্ত তরুণদের দল কি করে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে বিলীন হয়ে যায়। আজকে যদি তাদের তারা বলেছে তারা সাম্প্রদায়িক না, তারা প্রগতিশীল মধ্যপন্থী। আচ্ছা, তারা তাহলে মানে আমি একটু শেষ করি বিষয়টা। অবশ্যই হ্যাঁ, মানে যখন এই জামাতি বিএনপি একসাথে জোট করে 2বার ক্ষমতা আসলো, তখন এই প্রশ্নটা বিএনপি কে কেন করা হয়নি, বিএনপি কেন সাম্প্রদায়িক সমালোচনা হয়েছে। তাহলে ওই সমালোচনা এখনো হওয়া উচিত। অবশ্যই এখনো হওয়া উচিত, আরো হওয়া উচিত, সকলেরই করা উচিত। এই জামাতকে নিয়ে সকলেই রাজনীতি করেছে, এটা তো কেউ অস্বীকার করছে না। জামাতের যে প্রধান প্রথমবার যখন তারা সরকারে গেলেন, এই মন্ত্রিত্ব তো বিএনপির কাঁধে চড়েই গিয়েছে। এবং জামাত যখন যার কাঁধে চড়া দরকার কাঁধটা খুঁজে নিতে পারে এবং সেই কাঁধ এবার এনসিপি কে তারা খুঁজে নিয়েছে। এনসিপির মতো একটা চমৎকার তারুণ্যদীপ্ত শক্তিকে তারা নিয়েছে, কারণ হচ্ছে 71-এর এই যে বিতর্কিত ভূমিকা তারা ফিল্টার করে নিতে চেয়েছে। এবং এনসিপিকে তারা যদি পকেটে নিয়ে নিতে পারে, তাহলে তাদের এই 71-এর যে বিতর্কিত ভূমিকাটা মানুষ ভুলে যাবে। এবং এই যে এখন আপনি বলছেন জামাত হচ্ছে সিগারেট, এনসিপি হচ্ছে ফিল্টার, ব্যাপারটা ফিল্টার্ড আর কি। এটা এই বিষয়টা হচ্ছে যে আমাদের সামনে যে একটা বড় রকমের রাজনৈতিক বিভাজন আমরা দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, বিভিন্ন সঙ্গত তাদের কৃতকর্মের ফলে এটা কোনো সমস্যা নাই, এটা আরেকটা বিতর্ক। কিন্তু এখানে অনেক জোর করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন বিএনপি, জামাত, এনসিপি 3টি দলকে নিয়ে নিউ ইয়র্কে চলে যায়, এবং তখন কিন্তু এনসিপির দুজন ব্যক্তি, আক্তার হোসেন গিয়েছিল নিউ ইয়র্কে, জাতিসংঘের ইয়েতে গেছে, এবং তাসনিম যারা তখন এনসিপির ছিল। এবং তখন কোন বিবেচনায়, যার বয়স 1 বছর হয়নি, আপনি দেখুন, আমার লাস্ট বাক্যটা হচ্ছে এই সব কিছু মিললে আমরা একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে ওই 60 দশকের খিস্তি খেউরের পৌষ মাস। এবং সেই কারণে ইনকিলাব প্রয়োজন হয়েছে। না, ইনকিলাব তো খিস্তি না, ইনকিলাব তো এইটা প্রয়োজন হয়েছে। আপনার কাছে আসি, এই সমালোচনাটা আরো একটু শক্তিশালী হয়েছে যখন ছায়ানটেও আগুন দেওয়া হয়েছে, যে রবীন্দ্র সঙ্গীত বা রাবীন্দ্রিক যে বিষয়গুলি, সেগুলি এক ধরনের ভারতীয় আধিপত্যবাদের একটা বাহন, এরকমও বলা হয়েছে। আমরা সার্জিসকে জিজ্ঞেস করি, এখন আরেকটি অভিযোগ এসেছে যে আপনারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গেলেন। এই অভিযোগটা আপনি অনেকবার উত্তরও দিয়েছেন। তারপর আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে বাস্তবতা কি, আপনারা কি এই ঐক্য কন্টিনিউ করবেন? মানে ধরেন আপনারা আপনাদের জায়গা থেকে, মানে কিছু মানুষ মিডিয়া থেকে শুরু করে টকশো বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বলে, মানে যাদেরকে একদম আমরা একটা কর্নার করে দিতে চেয়েছি, বাতিল করে দিতে চেয়েছি, তাদেরকে বাংলাদেশের অর্ধেকের কাছাকাছি মানুষ সমর্থন দিয়েছে। আর যাদেরকে অসাম্প্রদায়িক বলে আমরা মানে অনেক সুন্দর পলিসিগত জায়গায় যেই ধরনের বামপন্থার মানুষগুলোকে দেখেছি, কথা শুনেছি, শুনতেও ভালো লাগে, তারা 182টা আসনের মধ্যে 180টাতে জামানত হারিয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা এই জায়গায়, এই টকশো টেবিল থেকে শুরু করে এই আবদ্ধ এই শহুরে সমাজে ইট পাথরের যে জায়গা, এই জায়গায় যেভাবে বাংলাদেশটা দেখি, বাংলাদেশটা ওই জায়গায় নাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জায়গায় যদি কাউকে গ্রহণ করে নেয়, আমি এই জায়গা থেকে যতই চিল্লাফাল্লা করি না কেন, বাংলাদেশের মানুষের মন থেকে তাকে আমি তুলে দিতে পারবো না। আমরা যখন এখন বিএনপিকে নিয়ে আমরা এই কথাটা কেন বলি না, তাহলে আমার এনসিপিকে এটা বলার আগে, এই এনসিপি ফিল্টার করেছে এটা বলার আগে, এই জিনিসটা তো বিএনপিকে বলা দরকার যে তারা তাদের জায়গা থেকে ফিল্টারটা কেন করেছিল। এই অভ্যুত্থানে যখন তারা তাদের জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, তখন তো আমাদের বলা দরকার ছিল যে তোমরা তো জামায়াত শিবির, তোমরা তো সাম্প্রদায়িক একটা রাজনৈতিক
দল, তোমরা কেন অভ্যুত্থানে অংশগ্রহণ করবা, তোমরা চলে যাও। যখন বিগত 16 বছর ধরে তাদেরকে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব কিছু করা হলো, তখন আমরা আমাদের জায়গা থেকে এইটুকু তো বলতে পারতাম যে জামাত শিবির নামে যে একটা হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে, এটা তো করা উচিত না, অন্তত তারা তো মানুষ, এটা তো বন্ধ করা দরকার। ওই সময় আমরা আমাদের মুখটা বন্ধ রেখে আমরা ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ তাদের জায়গায় এই অপকর্মগুলো যখন করা শুরু করলো, আমার সিভিল সোসাইটি, আমার এই টকশো সমাজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় এডুকেটেড যারা সোসাইটি ছিল সবাই যখন ব্যর্থ হলো, এক একজন এক একভাবে তোষামোদি করা শুরু করলো, ঠিক তখন বাংলাদেশের সাধারণ মানুষ নামলো, রিক্সা চালক নামলো, গার্মেন্টস কর্মী নামলো, শিক্ষার্থীরা নামলো। এগুলো নেমে একসাথে মিলে যখন একটা স্বৈরাচারের পতন ঘটালো, ওই পতন ঘটানোর সময় যে শব্দগুলো দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, সেদিন যদি সেগুলো শব্দ সমস্যা না হয়, তাহলে আমরা মনে করি আজকে সেগুলো নিয়ে নতুন করে সমস্যা তৈরি করা, আরেকটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতেছি কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি বা ইনসাফকে নিয়ে সমস্যা মনে করে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যে শব্দগুলোকে আরো উপযুক্ত মনে করেন মানুষের সামনে নিয়ে আসেন। মানুষকে আমি আমার জায়গা থেকে শব্দ চাপিয়ে দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। মানুষ, এটা মানুষের উপরে ছেড়ে দেন যে মানুষ সেটা গ্রহণ করবে না বর্জন করবে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আমরা 54 বছরে ওই অতীত ইতিহাস ঘষা মাজা করে মানুষ এগুলো এখন আর খায় না। মানুষ দেখে কে তার উপরে চাঁদাবাজি করে, মানুষ দেখে কে তার উপরে হত্যাযজ্ঞ করে তুলতেছে, খুন করতেছে, হুমকি দিতেছে, মিথ্যা মামলা দিতেছে। মানুষ দেখতেছে ওই লেগুনার একজন ড্রাইভার যখন চাঁদা দিতে চায় না, কোন দলের নেতাকর্মী এসে তাকে খুন করতেছে। মানুষ দেখতেছে যে বিগত 1.5 বছরে ক্ষমতায় না এসেও কারা তাদের জায়গায় শুধুমাত্র দলীয় কামড়াকামড়িতে 200 জন মানুষ নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। সো মানুষ এখন কাজের দিকে দেখে, বর্তমানের দিকে দেখে, ভবিষ্যতে কার দ্বারা মানুষ ভালো থাকবে এটা দেখে। আমরা যদি শেষ করি শুধু মাঝখানে করে রাখি, শুধু কারণ আমাদের এই লাইনটা হাতে বলি, সমস্যা, আপনি লাইনটা বলবেন, কারণ আমি নিজেই ভুলে যাব। আপনি খুবই জোরালো বক্তা। সেটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে জামাতকে এবং এই শব্দকে অনেকগুলি লোক ভোট দিয়েছে, তো মানুষ তো আবার যাদেরকে আপনি চাঁদাবাজ বলছেন, যাদেরকে আপনি বলছেন তারা 200 লোক নিজেদের হত্যা করেছে, তাদেরকে তো আরো বেশি ভোট দিয়ে দিচ্ছে। তাহলে কোনটা আমরা গ্রহণ করব? না, তাহলে এটাই মানে আপনি আপনার জায়গা থেকে ধরেন বাংলাদেশের একসাথে যেমন 40% মানুষকে বাদ দিতে পারবেন না, আবার আরেক সাথে 50% মানুষকে বাদ দিতে পারবেন না। আমরা যেমন আজকে থেকে কিছুদিন আগে বলতাম ওরা নিজেরা 4টা আসনও পায় নাই, তারা যখন তাদের জায়গা থেকে এত কিছু প্রভাবক কাজ করার পরও 67-68টা আসন পায়, এটাকেও আমরা আবার বাতিল করে দিতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে ওই জিনিসটাই বলতেছি, এটা মানুষের উপরে ছেড়ে দিতে হবে। মানুষ তার জায়গা থেকে সিদ্ধান্ত নেবে কোনটা হবে কোনটা হবে না। আপনি আপনার জায়গা থেকে যখন বলেন যে বিএনপি 212টা আসন পেয়েছে, এত % ভোট পেয়েছে, তাহলে এবার শহীদ মিনারে কেন আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা বাজে নাই, আপনি কেন শুনেন নাই, এই দায়িত্ব তাহলে আমার বিএনপিকে দিতে হবে। এটা সরকার হিসেবে, হ্যাঁ এটাই সরকার, না এটাই সরকার হিসেবে তাদের ব্যর্থতা যে তারা এটা বাজাইতে পারে না। আমার কানে এটা এসেছে, আমি জানি না আপনার কানে কেন যায় নাই। তাহলে আপনার তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি তো কখনো দেখেন নাই যে সরকার দল, প্রগতিশীল দল, মধ্যম পন্থার দল কেউ গিয়ে শহীদ মিনারের মোনাজাত ধরেছে, কখনো দেখেন নাই। তারেক রহমান কেন ধরেছে এটা তাহলে তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে। কারণ তারেক রহমান এখন বুঝতে পারছে এই বাংলাদেশে আপনি যদি ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টটা ধরতে না পারেন, আপনি ডানপন্থার না হন, আপনি সেন্টার রাইট না হন, আপনি মধ্যম পন্থার হয়ে ওই সেন্টিমেন্টটাকে যদি মিনিমাম অনার না করেন, আপনি বাংলাদেশের রাজনীতির আর প্রাসঙ্গিক থাকবেন না। এই কারণে এই একই কথাকে জামাতও ধরতে পেরেছে যে তাদেরকে আবার শহীদ মিনারকে মানতে হবে, এটা যে না যায় না হইতে পারে, এটাই হইতে পারে, তারাও তাদের জায়গা থেকে হয়তো খাপ খাওয়াচ্ছে। না হলে জামাত তো এর আগে কখনো শহীদ মিনারে ফুল দিতে যায় নাই, এবার তাদের ফুল দিতে গিয়েছে। আবার আপনি দেখবেন জামাত এর আগে তাদের জায়গা থেকে এই পক্ষ ওই পক্ষের সেন্টিমেন্ট দেখছে আর ওই পক্ষ এই পক্ষের না, ওই সেন্টিমেন্ট সবাই দেখছে। কিছুটা মাঝামাঝি আসার চেষ্টা করছে। মানে জামাতকে আপনি যে ডানপন্থার সাম্প্রদায়িক দল বলবেন, আমি এখন ওই জায়গাটাতে দেখছি না, বরং জামাত আপনি দেখবেন ধীরে ধীরে সেন্টার রাইটে আসার চেষ্টা করছে। আবার এই জায়গায় বিএনপির আপনি দেখবেন একটা অংশ তাদের জায়গায় জমিয়তে উলামার মতো সংগঠনগুলোকে তাদের জোটে নেয়। আপনি দেখবেন হেফাজতকে তাদের পক্ষ দিয়ে বয়ান দেয়। আবার আপনি দেখবেন তারা তাদের জায়গায় বামপন্থার রাজনৈতিক দলগুলোকেও তাদের এখানে এসে প্রতিমন্ত্রী বানায়। তার মানে তারাও তাদের জায়গা থেকে ওইটুকু বুঝতে পারছে যে আমি যদি এখন ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টার অন্তত সম্মান না জানাই, আমি এই বাংলাদেশের রাজনীতিতে এবার টিকে গিয়েছে, আগামীতে প্রাসঙ্গিক থাকবো না। তো আমি আমার জায়গা থেকে শুধু এইটুকু বলতে পারি যে আমরা এখন কোনো একটা কিছু ন্যারেটিভ, সেটা 20, 30, 50 বছর আগে যদি ওইটা এখন চাপায় দিতে চাই, চাপায় দেওয়া সম্ভব না। আমাদেরকে আমাদেরটা বলতে হবে, আরেকজনেরটা অ্যাপ্রোচ করবে, কিন্তু দিন শেষে মানুষ ঠিক করবে মানুষ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আমি এইটুকু আজকে এখানে বলে গেলাম, আগামীর বাংলাদেশে আমরা যেই ন্যারেটিভগুলো আজকে থেকে 10-20 বছর আগে দিয়ে মানুষকে খাইয়ে হজম করাতে পেরেছি, আগামীতে এটা কোনোভাবেই সম্ভব না। বরং মানুষ তাদের জায়গা থেকে ঠিক করবে কি করবে কি করবে না। এটা করতে পারে দেখে অভ্যুত্থানটা হয়েছে, না হলে হইতো না।